শিলকুড়ি এম স্কুলে পরিবেশ বান্ধব প্রশিক্ষণ কর্মশালা, জৈব সার, বজ্র ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব। শিলকুড়ি এম স্কুলে কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায় আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার আয়োজিত এই কর্মশালায় শিলকুড়ি শিক্ষাখণ্ডের অন্তর্গত পি.কে. ভাসলা হাইস্কুল, ভরা হাইস্কুল, লক্ষ্মী নারায়ণ হাইস্কুল, বরাকভ্যালি হাইস্কুল, শিলকুড়ি হাইস্কুল থেকে ৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। জৈব সার, কঠিন বজ্র ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণের উপর এদিনের কর্মশালার সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রধান প্রমা প্রসাদ যাদব, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ মিয়া ও অন্যান্য অতিথিরা। পরিবেশ রক্ষায় জৈব সার, বজ্র ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে প্রশিক্ষক পিঙ্কি সিনহা ও তপন আচার্য ছাত্রছাত্রীদের জল সংরক্ষণ ও জৈব বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি তুলে ধরেন। রাসায়নিক সারের ক্ষতিকারক দিক ব্যাখ্যা করেন। জৈবিক সার ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষক মতিউর রহমান বড়ভূঁইয়া। জৈব সার ব্যবহারের সুফল এবং জৈবিক সার তৈরির কৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এছাড়া স্কুলে এদিন জৈব সার তৈরি করার পদ্ধতি প্র্যাকটিক্যাল দেখানো হয় ছাত্রছাত্রীদের নিয়ে। পরিবেশ দূষণের কুফল ও প্রতিকার নিয়ে পরিবেশ দূষণ থেকে উদ্ভূত সমস্যাগুলোর উপর আলোকপাত করে প্রশিক্ষক তপন আচার্য বলেন, পরিবেশ দূষণ জনসমাজের জন্য বড় হুমকি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করাই পরিবেশ রক্ষার প্রথম ধাপ। আচার্য পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বলেন, পরিবেশ দূষণ রোধে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্লাস্টিক বর্জন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্লাস্টিক দূষণের কুফল তুলে ধরে প্রশিক্ষক প্রসেনজিৎ শর্মা বলেন, প্লাস্টিক শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, গৃহপালিত পশুদের জন্য প্রাণঘাতী। অনেক সময় প্লাস্টিক ভর্তি আবর্জনা খেয়ে পশুরা নানা রোগে আক্রান্ত হয়। প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশ পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি প্রায় বিলুপ্ত। প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং বিকল্প ব্যবহারই সমস্যার সমাধান। বর্জ্য পুনর্ব্যবহার এবং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন তিনি। আবর্জনাগুলো ঠিকভাবে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন। এছাড়াও কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা দায়িত্বপ্রাপ্ত সংস্থা 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড়ভূঁইয়া। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের তৈরি পরিবেশ বান্ধব মডেল প্রদর্শনে সবার দৃষ্টি আকর্ষণ করে শিলগুড়ি শিক্ষাখণ্ড উন্নয়ন আধিকারিক আত্মাদেও শর্মা। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন। পরিবেশ সচেতনতা সমাজ গঠনে এমন উদ্যোগগুলি ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া এদিন উপস্থিত ছিলেন শিলকুড়ি স্কুলের প্রধান শিক্ষক প্রমা প্রসাদ যাদব, স্কুল পরিচালনা সমিতির সভাপতি বেমা কর্মী, ডিআরপি বিশ্বজিৎ দেবরায়, সিআরসিসি প্রসেনজিৎ শর্মা, ডিআরপি তপন আচার্য, রাহুল আলম ও পিঙ্কু সিংহ, নরেল এজেন্সি কোঅর্ডিনেটর আলতাফ হোসেন বড়ভূঁইয়া, প্রাক্তন আরটিডি সিআরসিসি আব্দুল লতিফ মিয়া, শিলকুড়ি এম স্কুলে প্রধান শিক্ষক আত্মাদেও শর্মা, আনিস আহমেদ বড়ভূঁইয়া, মতিবুর রহমান বড়ভূঁইয়া প্রমুখ। তাছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এক দিবসীয় কর্মশালায় আমার উপস্থিত আমার এখানে ডিস্ট্রিক্ট লেভেলের কর্মকর্তা বৃন্দ, সবাই আরপি মহোদয়গণ উপস্থিত, আমার বিভিন্ন স্কুল থেকে বরাখাই হাই স্কুল, বরাকভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীনারায়ণ হাই স্কুল এবং লক্ষ্মীনারায়ণ এমই স্কুল, তথা এখানেও পি.কে. বাগলা হাই স্কুল। এই 5টা স্কুলের আরেকটা স্কুল আসতে পারেনি সম্ভবত কোনো কারণবশত। আমি সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। ওনারা যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে, সকল শিক্ষক যারা আছেন ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা নিজের বহুমূল্য সময়টা আমাদের স্কুলের বাচ্চাদের জন্য বা স্কুলের জন্য দিয়েছেন, এটা ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত যারা আমার স্কুলেরও অনেকজন টিচার যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার উপস্থিত এখানে যারা আমার ম্যাডাম আছেন ওনাকে আমি খুব বেশি মানে ভাবি আমি সম্মান জানাই আজকে এই উপস্থিত থাকার জন্য। আর এখানে যারা ছাত্রছাত্রী ওই স্কুল থেকে যারা আইসে তাদেরকে আমার একদম প্রাণ ভরা ভালোবাসা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে একদম আন্তরিক ধন্যবাদ জানাই। আর যে তোমরা যে এখানে উপস্থিত হয়েছো বাবা, এগুলা তোমাদের যে জীবনে একটা শিক্ষণীয় দিক আছে। আজকালকের যুগ যে আছে না, যে সময়টা চলতেছে, এটা বহুত ফাস্ট ডেভেলপিং
সময় আছে, এই সময়ের মধ্যে মোবাইলের যুগ, যে ইন্টারনেটের যুগ, একদম খাওয়া দাওয়ার মধ্যে স্পিড, মানে কি না করিয়া কিভাবে মানে তাড়াতাড়ি করিয়া মানুষ যায় গিয়া এই করার সময় কি করতে মানুষ বিভিন্ন মানে বিপথে চালিত হইতেছে, যেটা কিন্তু জীবনের জন্য ভালো না। কিন্তু যেমন আজকে আমরা খাওয়া দাওয়ার মধ্যে আমরা মাটির সঙ্গে আমরা যে জিনিসগুলা দিয়ে আমরা আমাদের জীবনটা বাঁচবো, ওইটা আমরা ছাড়িয়া অন্যান্য যেটা মেন মেড থিং আছে এগুলো লইয়া আমরা খুব নাচানাচি করতেছি, কিন্তু এটা জীবনের জন্য ভালো না বাবা। এটা প্লাস্টিক ওয়ান অফ দা মানে সবচেয়ে মানে খারাপ জিনিস, যেটা শরীরের লাগে হয়তো প্লাস্টিক, কিন্তু আমরা ডে টু ডে লাইফে পলিথিন ব্যবহার করতেছি, প্লাস্টিক ব্যবহার করতেছি, বিভিন্ন যেগুলা মানে 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 যেগুলো আমরা শরীরের ক্ষতিকারক, মানে সবকিছু মানে শরীর, নট অনলি শরীর, আমরা এনভায়রনমেন্ট যে পরিবেশ যে একেবারে নষ্ট করিয়া ফেলাই দিতেছে, এগুলা কিন্তু আমরা এখন থেকে ছোট থেকে অভ্যাস করতে লাগবো, যেমন এগুলা থেকে আমরা প্রহিবিটেড থাকি, আমরা দূরে থাকি এগুলা থেকে, এগুলা ব্যবহার না করে যেগুলা জীবনের মধ্যে যেগুলো আমাদের রাসায়নিক সার থেকে শুরু করিয়া, পলিথিন থেকে শুরু করিয়া, এগুলা সব ম্যানমেড থিং, এগুলার মধ্যে বিভিন্ন রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করা আছে, রাসায়নিক মেটেরিয়ালস গুলা দিয়ে প্রস্তুত করা আছে, এগুলা কিন্তু আমরা কিন্তু ক্ষতি করতেছে। আর ইন্টারনেটের যে যুগ যদি আছে, যদি মোবাইল না, তো মোবাইলটা মনে করবে একটা ভালো আছে খারাপ আছে, এই যে সময় আছে এখানে অনেক ছাত্রছাত্রীর মধ্যে অনেক বিপদে চালিত হইতেছে, এগুলা থেকে বাঁচার কিভাবে ব্যবস্থা করতে লাগবো, সাইবার ক্রাইম হইতেছে, সেফটি সিকিউরিটি কিভাবে হইব, এগুলা থেকে বাঁচার ব্যবস্থা করতে লাগবো। তো আমরা আজকে যে প্রোগ্রাম আছে এটার মধ্যে মেইনলি আমরা পাওয়া হয়েছে ভার্মি কম্পোস্টিং, আর আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল, আর তারপরে একটা কথা আছে এখানে হারভেস্টিং, এটা সম্বন্ধে আপনি মহোদয়গণ বিভিন্ন কথা তোমাদের আজকের প্রোগ্রামে বুঝাইছই। এইগুলা জীবনে মানে আনতে লাগবো, যে কিভাবে আমরা এগুলা ওয়েস্ট ম্যাটেরিয়াল কিভাবে আমরা ইউজ করতাম, এরপরে আমরা রিসাইক্লিং কিভাবে করতাম ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে, করতাম। এইটার উপরে আমি বেশি লম্বা করতাম না আমার কথা কইলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা কইতে পারবো, কিন্তু এখন কইলে শেষের দিকে ভালো লাগতো না, আমি স্যাররাও খারাপ পাইবে আমারে, কইবা যে স্যার উঠছেন তো লম্বা লেকচার দিতে আসেন, এটা লেকচার মেথড না, এটা হলো প্র্যাকটিক্যাল মেথড। এর লাগে আমি এই কথাগুলা জাস্ট আমি এটাই কইতেছি যে রেইন ওয়াটার হারভেস্টিং যে আছে, আমরা দেখবা মেঘ বৃষ্টি দিতে বাড়ির কিনার দিকে জল দাঁড়, কিন্তু আমরা there is no way to preserve this, no way to accumulate this, আমরা কিন্তু এটা আমরা এখন থেকে সিস্টেম বানাইতে লাগবো বুদ্ধি করিয়া, যে কিভাবে এই হারভেস্ট কিভাবে করতে লাগে, এগুলা থেকে কিভাবে আমরা বাঁচাইয়া রাখতে পারি। এইগুলা জিনিস আজকের জীবনে, এটা আজকে থেকে যদি শিখো তোমরা 1 বছর 2 বছর যেতে যেতে এগুলা তোমরা জীবনে আনি দিতে পারবে, যে আমরা দরকার আছে কেন, যে জলের বহুত অভাব, হয়তো আমরা এমন একটা এরিয়াতে আছি জলের আমরা অভাবটা বুঝি আর না, কিন্তু এমন একটা আমরা ইন্ডিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে 5-10 কিলোমিটার মানুষ যাইতেছে, জল পাইতেছে, মাটির নিচে থেকে জলই পায় না, মাটির নিচে কুড়িয়া 100 ফুট 200 ফুট 300 ফুট 500 1000 ফুট যাইতেছে, জল পাওয়া যায় না। তো কিন্তু জল কিন্তু মেঘ তো হইতেছে, জল যদি বাঁচিয়ে রাখিতে, তো ওই জলটার যদি নাও থাকে তো মানুষ বাঁচিয়ে থাকবো। এইসব কথা আছে, আমি আর বিশেষ কিছু কেউ কইতাম না। আমার এখানে বহুত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন এখানে, আর আমার স্যার এখানে অনেক আসেন, যে যারা যে মানে বহুত এই সময়ের সম্বন্ধে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এখানে মানুষ এখানে উপস্থিত আছেন, এখানে বহুত জ্ঞানী গুণী মানুষ। আমি আর বিশেষ আমার কথা কইতাম না। আমি সবাইকে আর একবার, আমি সবাই এখানে উপস্থিত আছেন, নিজের সময় এখানে দিচ্ছেন আমার স্কুলের জন্য, আমি সবাইকে হাত জড়িয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার ছাত্রছাত্রীদেরকে আমি আশীর্বাদ জানাই। বাজার, আমাদের বাজার যেটা আছে বর্তমানে আমরা যেটা শাকসবজি খাই, এটা সবচেয়ে বেশি মানে আর কি রাসায়নিক সার দিয়ে আমরা মানে আর কি প্রয়োজন বানাইয়া আমরা লিভার নষ্ট করা হয়। বেশিরভাগ মানুষ আগামী দিনে আর কি খালি টিবি আর ডায়াবেটিস রোগী মারা যায়। আগামী 30 সালের ভিতরে 50% মানুষ, আসামের মানুষ মানে ক্যান্সারে আক্রান্ত। এটা WHO রিপোর্ট। এটা দিয়ে বাঁচার লাগিয়া আগে সরকার একটা উদ্যোগ নিছে, যে সবরে জানানি লাগিয়া প্রত্যেক কারে জানাইতাম, আমারে জানাইলে তো হইতো না, আমার শেষ বয়স 50 ক্রস হয়ে গেছে, আমি কাম শেষ। ছোট ছোট বাচ্চা স্কুলও আমরা এলে স্কুল লেভেল সবটা প্রোগ্রাম দেওয়া হয়। স্কুল লেভেল কিতালে এই বাচ্চারা ডিমান্ড যেটা আছে, স্টুডেন্টের যেটা ডিমান্ড আছে, আমার বাচ্চা ভিতরে বসে আছে। একটা স্কুলের একটা প্রোগ্রামও ইসলাম, একটা প্রোগ্রাম থেকে একটা জিনিস কেস করছে, এখনো পর্যন্ত এক কোনো বিস্কুট খায় না। বিস্কুটের মাঝে প্রয়োজন আছে। এখন যদি ভাই বিস্কুট আমরা বন্ধ করে দিতাম, ফেটল গুলা শেষ মারা যাইব না, সকাল মানে ব্রেকফাস্ট হইতো না।
আমরা সকালে উঠে ঘুম থেকে কিটা করি ও স্যার ডিস্টার্ব দিয়া না 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 সকালে ঘুম থেকে উঠে কিটা খাই কি জল কি জল কুসুম গরম জল সবাই খাও হাত উঠাও কত জনে খাও না বাহ ভেরি গুড মেরা খায় না খাওয়ার চেষ্টা যারা খাও না খাওয়ার চেষ্টা করিও রাত্রে শোয়ার সময় কি করো হাত ব্রাশ করিয়া শুতে হবে যদি সকালে জল বাসি মুখে জল খেতে হয় কি করতে হবে আমাদেরকে রাত্রে শোয়ার সময় দাঁতটা ব্রাশ করিয়া শুতে হবে সকালে উঠিয়া বাসি মুখে যে লালা আছে সারা রাত ঘুমাইয়া মুখের মধ্যে একটা লালা আছে ওই লালাটা মানে পেটের ভিতরে গিয়ে ডাইজেস্ট ক্ষমতা এবং ইমিউনিটি স্ট্রং করে আমরা মনে থাকবে আমি গ্যাসের ওষুধ খাই না আমারে আজ থেকে 5 বছর আগে ডায়াবেটিস রোগী আক্রান্ত করার মানে আর কি এটা লেভেল দেখে না লেভেলের মানে বর্ডার হইয়া মানে বাড়াবাড়ি শুরু করছে তখনই গভর্নমেন্ট একটা প্রোগ্রামও গেছি যাওয়ার পরে দেখলাম না আমি আমার তো নিজেও আমি আমার বাঁচতে পারবো এটা করছি নিজে খাওয়া শুরু করছি নিজের দ্বারা ওই বার্মিং কম্পোস্ট বানাইয়া নিজের সার বানাইলাম বানাইয়া আর নিজে খেতে ব্যবহার করিয়া নিজের বানাই দান শাকসবজি খাইয়া বাজার থেকে দিকেও লাই শাক আনিয়া আনিয়া বিকালে রাখিয়া ফ্রিজে রাখিয়া সকালে উঠিয়া দিকেও নাই শেষ জমা হয়ে গেছে এটার লাগি অতিরিক্ত মানে কেমিক্যাল ইউরিয়া সার দেওয়া আছে যে ইউরিয়া সার আজকে বাজারে মাছ আইছে সালানি মাছটা কি আরো মানে খতরনাক মাছ বাজারে মাছ আইছে এটা খালি ব্যবসার লাগিয়া ব্রয়লার মুরগি কিটা লাগি বানানি হয় ব্যবসা করার লাগিয়া আমি ডাইরেক্ট ব্রয়লার মুরগি খাইও না হইও তো কইতে পারতাম না কিন্তু আমার জানালি ব্রয়লার মুরগি খাইলে আমার কিটা ক্ষতি করে সালানি মাছ খাইলে আমার কিটা ক্ষতি করে এর লাগি ইতাতেই বাসিয়া হইতাম মা বাবারে গিয়া কইবা যে আমরা একটা প্রশিক্ষণ গেছিলাম মা বাবারে কইও যে ওলা ওলা যারাইছেন ছাত্ররা ইসলাম কইছেন যে আমরা বাসিয়া আমরা আগামী দিন সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপন করতে হইলে আমরা নিজেরা বাসিয়া থাকতে লাগবে এগুলি আমার বাগান যেটা শহরে তো জমি জমার আমরা কম পাই বেশিরভাগের গ্রামে তো মাটি বাড়ি মানুষের আছে তো আমার একটা রুফটপ গার্ডেনিং এর শখ আছে আর কি একটা রুফটপ গার্ডেনিং করছি ছাদ বাগানটা কিরকম আমার ছাদ বাগান মানে ছাদ বাগান খালি করলে হইতো না তার একটা প্রোটেকশন দিতে লাগে আমরা প্রোটেকশন বলতে যে কটা গ্রামের মধ্যে কটা বা কাকবিড়ালি যেটা কো বা বান্দর বা অনেক সময় রাত্রিবেলা তো পেঁচা জাতীয় বা বাদুর এরা ছাদ বাগান খুব নষ্ট করছে এরা নষ্ট করতে মানে এদের জুড়ি নাই এরা ঠিক আমার পাশে লাগে গাছকে তুমি কিন্তু নিজের সন্তানের মতো পালন করতে লাগবো আমরা যেরকম নিজে আমরা ছেলেমেয়েরা আমার তো ছেলে আছে তো ছেলেমেয়েরা যেরকম আমরা তোমার মা বাবারা যেরকম যত্ন করে আমরা গাছপালার কিন্তু একদম শিশুর মতো লালন পালন করতে থাকি এটা গাছে কিন্তু তোমার কোনোদিন পজিটিভ রেজাল্ট দিত না মানে গাছের কিন্তু অনুভূতি আছে খুশি হয় গাছ দেখবা গাছে টানবো গাছে কিরকম টানে আমি বুঝি মানে যখন গাছে পোকা হয় আমার কিন্তু গাছে কইয়া দে মানে কি তার গাছে কলা মানে এমনি কইতো না তুই গাছে একটা অনুভূতি যে তার একটা অনুভূতি ভাইব্রেশন দিব এটা আমরা পৃথিবীতে একটা ভাইব্রেশন উপরে এটা সায়েন্সের কথা এটা আমি আর কইয়া না জিনিসটা তো ভাইব্রেশনের মধ্যে আমি বুঝতে পারি যে গাছে আমার তার কাছে যাইতে কইছে ঠিকও আমি যখন যাই দেখি গাছের মধ্যে প্রচুর পোকা গাছের আবর্জনা হয়ে গেছে গাছের মধ্যে রাত্রে শামুক জাতীয় জিনিস সন্ধ্যার পরে গাছের এটা খুব বেশি হয় দিনের বেলা সূর্যের আলোতে পোকাগুলো নিচে লুকাই থাকে মাটির নিচে লুকাই থাকে গাছের পাতার নিচে লুকাই থাকবো কিন্তু যেই সানসেট হয়ে যাবো গিয়া বিশেষ করিয়া এই বর্ষাকালটার সময় কিছু গাছের কিছু পোকা মাকড়ের খুব উৎপাত করে तो एरा गाছে তখন দেখতে লাগে গাছের গাছের প্রপার যত্ন করতে লাগে কিছু পেস্টিসাইড ফাঙ্গিসাইড অনেক सभी को नमस्ते मेरे प्यारे बच्चों और यहाँ पे आए हुए सभी कंपोनेंट के एक्सपर्ट्स मैं क्षमा चाहता हूँ सभी का नाम मैं अभी नोट नहीं किया मेरी तरफ से आप सभी का यहाँ आने के लिए बहुत बहुत धन्यवाद मेरे क्लस्टर में इस तरह का प्रोग्राम जो आप लोग साइंस एंड टेक्नोलॉजी काउंसिल जो असम गवर्नमेंट का है और जो मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट फॉरेस्ट क्लाइमेट चेंज डॉक्टर इंडियर्स को सपोर्ट कर रहा है देखिए ये एक बर्निंग इशू है आज के मॉडर्न वर्ल्ड में हम मनुष्य बहुत तरक्की कर लिए साथ साथ हम एनवायरनमेंट को भी डैमेज कर रहे हैं ये तरक्की किसको कॉस्ट कर रही है हमारी प्रकृति को अगर हम आज ये सब नहीं समझेंगे तो आगे चल के समझने के लायक भी नहीं रहेंगे
क्योंकि ऐसा अपोजिट हमारे पास आएगा ही नहीं। क्योंकि कुदरत को हमने बहुत ज़्यादा इग्नोर किया और इस इग्नोरेंस के नतीजे में जो परिवर्तन आए हैं इस धरती पर, वो बड़े बड़े परिवर्तन आए। जैसे कि आपका क्लाइमेट चेंज हो गया, ग्लोबल वार्मिंग हो गया। हर रोज अगर आप देखेंगे कुछ ना कुछ प्रजातियां विलुप्त हो रही हैं। हम मनुष्य को कोई अधिकार नहीं है कि हम सारे जीवों पर एक छत्र अधिकार बनाए रखें। एक बकरी को भी जीने का अधिकार है, एक चींटी को भी जीने का अधिकार है। ये धरती हम सभी जीवों का घर है। पर हमारे अंधाधुंध तरक्की ने कहीं ना कहीं प्रकृति को बहुत नुकसान पहुंचाया है। तो ये डैमेज को रिपेयर करने के लिए हमारे अंदर एक चेतना है कि हम इसको समझें और समझने के बाद जाकर हम इसको ठीक करें। तो जैसे कि आज का जो टॉपिक चुना गया है वो क्या है, ये वर्मी कंपोस्टिंग। तो इनका कंपोनेंट का एक्सपर्ट है, वो आपको डिटेल से बताएंगे। जो मुझे समझ में आता है कि ये कुदरती कोई तरीका होगा जो आगे इसको प्रोसेस में काम भी आएगा। और फिर उन्होंने क्या लिखा, सॉलिड वेस्ट मैनेजमेंट। आज देखिए हमारा मैनेजमेंट सिस्टम जो है सॉलिड वेस्ट, यानी कि हम कुछ भी करते हैं तो कुछ ना कुछ बाई प्रोडक्ट बनता ही है। हम खाना खाते हैं तो हमारे पेट में एक बाई प्रोडक्ट बन जाता है। आप कुछ बनाते हैं तो कुछ बाई प्रोडक्ट बन जाते हैं, यानी कि कुछ बनाते हैं कुछ और बन जाता है। तो इस तरह का चीजों को हम पूरा कचरे की तरह इधर उधर फेंक देते हैं। हमारे पास प्रॉपर नॉलेज नहीं है कि हम कैसे इसको प्रोसेस करें। इससे क्या होता है कि एनवायरनमेंट को बहुत थ्रेट पहुंचता है। जैसे कि आप देखिए हम लोग स्कूल में बहुत वक्त तक चलाए थे कि हमें पॉलिथीन बैग का इस्तेमाल नहीं करना है। हमने बहुत कोशिश की है, स्कूल में बच्चों को भी एजुकेट किया, लेकिन आज भी इसका धड़ल्ले से इस्तेमाल हो रहा है। और ये एक ऐसा मटेरियल है जो हम मनुष्य के दिमाग द्वारा बनाया गया, जिसका डिकम्पोजिशन बहुत वक्त लेता है, बहुत वक्त लगता है। काफी जनरेशन हमारे गुजर जाएंगे लेकिन प्लास्टिक वेट डिकम्पोज नहीं होता है। तो इस तरह का चीजों को हम करें क्या हम इनको इस्तेमाल करना चाहिए या नहीं करना चाहिए, क्या हमें इनको और रोक लगानी चाहिए, क्या डिलीशियस यूज करना है नहीं करना है। तो इस तरह का चीजें भी आपको जानने को मौका मिलेगा, मुझे जहां तक लगता है। और एक टॉपिक में और एक चीज था रेन वाटर हार्वेस्टिंग। देखिए क्लाइमेट चेंज की वजह से कहीं की बारिश होती है। हम बहुत लकी है कि हम दुनिया के ऐसे हिस्से में रहते हैं जहाँ बहुत बारिश होती है। पर आप चले जाइए दुनिया के बड़े बड़े हिस्सों में, देखिए रेगिस्तान है, पानी का एक बूंद नहीं। हम यहाँ किसी को पानी ऑफर करते, पानी डाल डाल कर नहाते हैं, लेकिन एक गिलास पानी भी ऑफर नहीं करेगा। ऐसा भी दुनिया में जगह है, पानी है ही नहीं, कहाँ से ऑफर करेगा। तो बारिश जो हमारे पास है, हम उसको सम्मान करें, इज्जत करें और उसको सही तरीके से कलेक्ट करें, जमा करें। और बाकी जो हमारे रोजमर्रा के जीवन में जो हम पानी का सदुपयोग करें, ये सब चीजों को आपको जानने का मौका मिलेगा। पानी को स्टोर भी कैसे करेंगे, रेन वाटर को, ये सब जानने को मौका मिलेगा। जैसे कि मुझे ये ऑनर दिया गया है कि मैं पहले बोलूं कि मेरा थोड़ा शेड्यूल बिजी है, मुझे जाना पड़ेगा। सरकार का तरह तरह कंपोनेंट का काम होता है, तो मैं आभारी हूँ मैं यहाँ खड़े होकर दो चार बात बोल पा रहा हूँ। और ये ऑर्गेनाइजिंग जो हमारा जो स्कूल है, पेरेंट स्कूल है, सिलकुड़ी एमई स्कूल, और ये जो हमारे सारे जो डिग्निटरीज आए हैं डिफरेंट कंपोनेंट्स के, हम सभी का आभारी हूँ। और मुझे यहाँ बोलने के लिए मैं तहे दिल से शुक्रगुजार हूँ आप सभी लोगों का। और मेरा यही पे बात खत्म करता हूँ क्योंकि ये डेलम प्रोग्राम है। और सभी का बहुत बहुत धन्यवाद। সায়েন্স সম্বন্ধে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যাকচুয়ালি এখানে যে ওয়ার্কশপটা হচ্ছে টোটাল এনভায়রনমেন্ট সায়েন্সের এনভায়রনমেন্ট সায়েন্স বলতে আমরা কি বুঝি এবং স্টুডেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্কশপটা হচ্ছে আমাদের স্টুডেন্টকে জাস্ট একটা আইডিয়া দেওয়া এবং বিস্তারিতভাবে এরা বই খুলে যাতে বুঝতে পারে বেসিক ধারণাটা কি। এনভায়রনমেন্ট সায়েন্স মিনস surrounding to us plants, animals and land, everything. That is biotic and abiotic factors. Study of biotic and abiotic. Biotic হলো কি, যেমন ধরো তোমার প্ল্যান্টস আছে, অ্যানিমেল আছে, এগুলি সম্বন্ধে স্টাডি করা। আর হলো কি অ্যাবায়োটিক ফ্যাক্টর হলো কি, যেমন ধরো আজকে গরম, আজকে ঠান্ডা খুব বেশি, কালকে আবার গরম। অ্যাবাউট ক্লাইমেটিক সিস্টেম, আজকে বৃষ্টি হচ্ছে, কালকে আবার বৃষ্টি নাই, ক্লাউড। তো এইগুলি হলো বায়োটিক। তো এইগুলি এনভায়রনমেন্ট স্টাডিটা আজকে যে ওয়ার্কশপ, এনভায়রনমেন্টাল সায়েন্স মিনস টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আজকের ব্যাপারটা হচ্ছে কি
স্টাডিটা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা এনভায়রনমেন্টকে সেভ করবো এবং এনভায়রনমেন্টকে ক্লিন করবো, টু ক্লিন। তো এটা তো বিশাল বড় চ্যাপ্টার, এটা আমরা স্টাডি করতে গেলে বিশাল বড়, এটা মানে চ্যাপ্টার 1, 2, 3 এরকম প্রচুর। এর মধ্যে ছোট্ট রেগার্ডিং বার্মি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর রেইন ওয়াটার হারভেস্টিং, এই দুটোই নিয়ে আমরা ডিসকাশন বেসিক ওয়ার্কশপ ক্লাস। এখন রেইন ওয়াটার হারভেস্টিং জিনিসটা কি? রেইন ওয়াটার হারভেস্টিং মানে কি? মানে এটা জাস্ট আমরা জমাইয়া এটা রিইউজ করতে পারি, কোনো জিনিসে আমরা স্টোর করিয়া এটাকে রিইউজ করতে পারি, এটাই হারভেস্টিং। যেমন ধান টান অনেক সময় কি হয়, মানুষের তুলিয়া এটা স্টোরিং করিয়া রাখে যাতে পোকামাকড় না খায়, হারভেস্টিং মানে প্যাডি হারভেস্টিং করে। এখানে রেইন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটাকে আমরা জমাইয়া আমরা এটা ইউটিলাইজ করব। তো এটা রেইন ওয়াটার হারভেস্টিং, যেমন ধরো এখন এটা নিয়ে খুব মানুষের চিন্তা করে, সব স্কুলে সব জায়গাতে মানে রেইন ওয়াটার হারভেস্টিং মানে সম্বন্ধে সবাই যেমন একটু সায়েন্স এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে এটা নিয়ে খুব বেশি ইম্পর্টেন্স দেয়। কারণটা কি? এটা আমার আগে জানতে হবে, এটার কারণটা কি? অনেক সময় বৃষ্টি হয়, ওই আমরা কি তারপরে বৃষ্টি যত এমনি ওয়েস্টেজ হয়ে যায়, ফ্লো লল্যান্ড দিয়া ড্রেন হইয়া নদীতে যান, নদী থেকে সমুদ্র, আবার ওয়াটার সাইকেলিক হইয়ে চলিয়ে যায়। ওয়াটার সাইকেল তো করছো তোমরা, বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণ জল লগ হয়ে গেল, আবার 4-5 দিন পরে দেখা যায় খুব ড্রট মানে খুব রৌদ্র দিল, দেওয়ার পর দেখা যায় এটা জল নাই। এই জলগুলা কই গেল? জলগুলা কোথায় গেল বলো তো? বাষ্পীভবন প্রক্রিয়ার ফলে এগুলো মেঘ সৃষ্টি হয়। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। বাষ্পীভবন প্রক্রিয়াতে এটা কি হইতেছে, মানে সান রে ইভাপোরেশন করে এটার উপরে লই যায় না, কনডেনসেশন করিয়া আবার এটা কি হইতেছে, আবার বৃষ্টি হইতেছে। সুন্দর জিনিস বাষ্পীভবন প্রক্রিয়া, এটা কিনা ওয়াটার সাইকেল, যেটা ওয়াটার সাইকেল তো পড়ছো তোমার, জল চক্র যেটা সাইক্লিং হয়ে যায় না। এখন এই রেইন ওয়াটার কেন আমরা হারভেস্টিং করা চাই? সাইক্লিং হইতে থাকো না, কেন করবো এটা? पहले हम बोल रहे हैं जो गेस्ट है और स्टूडेंट है, हम ज्यादा नहीं बोलेगा, जो बोलेगा वो नोट करके लेना है। हमारा नाम MR बोलगुइया, DST नॉर्थ ईस्ट है। हमारा स्टेट मानी खाजा डिस्ट्रिक्ट नहीं है, आसाम नहीं है, पूरा नॉर्थ ईस्ट में हम ट्रेनिंग देता है। जब घर में जब आता है, एक दिन हमारा घर में बैठने का मौका नहीं मिलता है। कॉलेज यूनिवर्सिटी, वो जो हमारा आसाम जो यूनिवर्सिटी है, साल में कम से कम 2-3 बार हमको बुलाता है। स्टूडेंट लोग मैंने खुद अपना से कॉल करता है, किसी लिए सिर्फ प्रैक्टिकल करने के लिए। अभी ये जो बार्मी कुंभस है वो आपका हॉर्टिकल्चर में पढ़ा है, हॉर्टिकल्चर में पढ़ा है और सब्जेक्ट टीचर दे दिया। हायर सेकेंडरी में सब सब्जेक्ट टीचर दे दिया, और स्कूल में नहीं दिया, लेकिन कुछ स्कूल में सब्जेक्ट टीचर हो गया। गवर्नमेंट बॉयज में हम साल में 2 बार करता है। तो 12वीं कॉम्पोज हम गया साल में इधर में बोल के गया कि कम से कम मैंने फॉर स्टूडेंट अपना घर में एक जो मछली का जो कार्टन है ना, मछली का कार्टन में एक पूरा आपका मैंने काउडंग लगेगा, और एक कोला का जो पेड़ है ना, एक तो पेड़ लगेगा। और कुछ खरीदने नहीं, खरीदना नहीं पड़ेगा, अपना सब अपना घर में है। एक 10-20 रुपया से कार्टन भी हो सकता है, 10 किलो निकलेगा यहाँ से। एक मछली का कार्टन से 10 किलो बार्मी कंपोस्ट निकलेगा। उसका बाद में इसमें क्या है, कम से कम 3-4 लीटर का ये बार्मी वाश निकलेगा। ये जो है ना ये बार्मी वाश है। जिस जगह में कोई पेड़ पौधा में गट्टू पकड़ता है कि वो अगर देने से 100 ग्राम 1 लीटर में देने से क्या होता है, कम से कम 15-20 टू पकड़ेगा। वो घास का विटामिन है, हम लोग जैसे में विटामिन खाता है, वो पेड़ पौधा का विटामिन है। ये बार्मी वाश है, कहाँ से निकलता है? बार्मी कंपोस्ट से निकलता है, ठीक है ना। और ये एक मेडिसिन है, हम बाद में देगा, आप लोग नोट करके लगेगा, अपना घर में मेडिसिन बनाना है। हम गया साल में दे के गया, मानी ये यूज करने के लिए हम कहाँ से सीखा है,
मालूम है हम सिखाए मैंने हमारा मन को उधर में देखेगा आप लोग ये क्या चीज है मालूम है ये क्या चीज है सबको हम दिखाएगा ये भी बारहवीं कंपोस्ट है ठीक है ना हमारा भी एक फार्मास स्कूल कम ट्रेनिंग सेंटर है खुद अपना है हम वो फ्री दे दिया 50 रुपया लगा के एक रूम मनी अपने मनी दे दिया तीन डेप्यूटी कमिश्नर हमारा फार्मास स्कूल में आया 3 डेप्यूटी कमिश्नर लक्ष्मण साहब लाके लाया माधुरी विश्वनाथ आनंद 3 डेप्यूटी कमिश्नर लेकिन हमें कोई नेता लोग को नहीं बुलाता है परिमल सुब्रत साहब से मानी हमारा एक साथ में हम 91 में एक साथ में 15 लोग बैठा है उसका ही गुवाहाटी में हमारा सुनाई का विधायक मानी बद्रीनारायण सिंह है हमारा घर से स्टार्ट किया है लेकिन हम वो किसी को नहीं बुलाया इसीलिए हमारा जो नेता लोग को बुलाने से क्या होता है पॉलिटिक्स में जाता है हम लोग का तो पॉलिटिक्स का काम नहीं है हम लोग का काम है आदमी का मन सिखाना है दिखाना है ऐसा का है और यह कि मैंने आदमी का कोई सामान वगैरह कुछ नहीं मिल रहा है तुम दिलाना है हमारा काम है इसीलिए तो हमारा एक फार्मास स्कूल है और स्मार्ट SGS स्मार्ट एग्रीकल्चर सर्विस ग्रुप ये इसमें लगा है ये पूरा बराकबिली का है शिक्षा बनी खासा डिस्ट्रिक्ट का है पूरा बराकबिली का है बराकबिली में जितना मानी आपका बारहवीं कंप्यूटर मनी बनता है मानी ये सब जगह में हम ट्रेनिंग देता है सेल्फ हेल्प ग्रुप में हम ट्रेनिंग देता है जितना खासा डिस्ट्रिक्ट का जितना मानी आपका किसी चौकी है सेल्फ हेल्प ग्रुप का है माँ मनुष्य होटल में मैंने सुनाई रूट मैंने हम 11 साल में हमको लिया लेके गया 2 घंटा के लिए रिसोर्स पर्सन बोल के RCTH से हमको लेके गया हम THC नॉर्थ ईस्ट का है RCT का है हमको ले गया 2 घंटा के लिए रिसोर्स पर्सन बाद में हमको 3 रोज रखा है बाद में क्या जब तक किसी से क्या कोई मालूम नहीं है वो लोग क्या करता है और मेडिसिन कैसे बनाना है आपका जो बारहवीं को जो खाद है ना खाद 3 प्रकार है एक तो आपको जला के पेड़ पौधा जला के बनाता है एक तो आपको गाता करके पॉलिथीन दे के उसका अंदर में डाल के कोई सामान सब्जी उब्जी कुछ मैंने उसको दे के एक बार दे के उसके बाद में गोबर रखना पड़ेगा काउडन करना पड़ेगा उसका बाद में समय 3-4 सेट से 3 महीना का बाद में आपका मनी ये बन जाएगा सार बन जाएगा और बारहवीं कंपोस्ट जो है ना ये ऑर्गेनिक है ये इसका कीमत कितना है मालूम होता है 1 किलो आप अगर मनी ओरिजिनल अगर कलकत्ता से पैकिंग करके अगर देगा तो 50 रुपये है 50 रुपीज और अगर मान आप फर्टिलाइजर का दुकान से लेगा तो 30 रुपया है आप अगर पाइकारी बिक्री करेगा तो 20 रुपया है और 3 महीने का बाद में अगर खेत में बिक्री करेगा तो 10 रुपया है ये बनता है किंतु 6 महीना से ठीक है ना हम सबको लगाएगा तो ये जो है ना वो सब ये किस लिए मालूम होता है हम अगर 1 हेक्टेयर में एक हेक्टेयर कितना से होता है कितना मिट्टी से 1 हेक्टेयर होता है मालूम है आप लोग का मालूम है 1 हेक्टेयर कितना मिट्टी से 1 हेक्टेयर होता है मालूम है नहीं हिंदी से प्रॉब्लम हिंदी से कोई प्रॉब्लम है कोई प्रॉब्लम है हाँ बांग्ला से बोलेगा अच्छा 1 हेक्टेयर कितना से होता है मालूम नहीं है कितना जमीन से 1 हेक्टेयर कितना जमीन से 1 हेक्टेयर होता है 10 ग्राम 10 ग्राम नहीं है मिट्टी कितना मिट्टी में रैंक कितना 1 हेक्टेयर कितना से होता है मालूम है नहीं है 7.5 बीघा है 7.5 ठीक है ना इसमें क्या लगता है हम लोग का अगर काउडंग अगर मैं डायरेक्ट अगर डालेगा तो 40 कुंटल लगेगा ठीक है ना अगर 12वीं कम बचा कर देगा तो सिर्फ 5 कुंटल है कहा 40 है और कहा 5 है इसको मनाने से हमारा कोई दिक्कत नहीं है इसलिए दिक्कत नहीं है ये 6 महीना से बनता है ऐसा माफी एकदम फ्रेश बन जाता है 6 महीना से आप यूज कर सकता है 3 महीना से स्टेप बाय स्टेप अगर प्योर अगर बनाना है तो 6 महीना लगेगा ठीक है ना अब लोग को प्रैक्टिकल हम दिखाएगा कैसे कैसे बनाना क्या करना नहीं करना अभी एक काम कीजिए কমিটির সম্মানিত সদস্য অমিত তাঁতি মহাশয় তো ওনাকে অনুরোধ করছি যাতে ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ সূচক বক্তব্য নমস্কার সবাইকে